রোজার প্রশ্নে হেসে মাথা দোলালেন বিলাল। বললেন, অবশ্যই, আমার মামনি অতি সুস্বাদু রান্না করে। দাও দাও, আজ আমি কোনো বাধা মানছি না। সপ্তম পরোটাটি সবার কাছেই ছাড়াবো। কোলেস্টেরল বেড়ে যাবে ড্যাড। চারুলতার কণ্ঠে বিলাল জানালেন, নো টেনশন বেবি, তোমার ড্যাড এত দুর্বল নয় যে নেতিয়ে পড়বে। হ্যাঁ, আঙ্কেল তো দরবেশের বংশধর, তুমি জানো না? নিহাদের বক্তব্য রীতিমতো উচ্চ শব্দে হাসলেন বিলাল। অপরদিকে সুকুটি করল চারু। রোজা হেসে আরেকটি পরোটা এবং ভাজি তুলে দিল তার প্লেটে। এতদিন যেন এই বাড়িটা বসবাসের উপযুক্ত হয়েছে, পরিপূর্ণতা অনুভব হচ্ছে। সিঁড়ি পেয়ে নামতে নামতে সবটাই শুনল আসমান। তাকে দেখেই পরোটা মুখে দিতে দিতে থমকালো নিহাত। শু কুচকালো, যে আপাতমস্তক পর্যবেক্ষণ করলো। তারপরই তার চেহারায় তীর্যক হাসির উদ্ভব ঘটল। আসমানের চুল থেকে তখন চপ চপ করে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে। তা লক্ষ্য করে শয়তানি হাসিতে দৃষ্টিতে নিহাত প্রশ্ন করলাম, গুড মর্নিং মিস্টার মিঙ্গেল, ঘুম ভাঙলো অবশেষে? আসমান নির্বিকার চেয়ে থাকলো। কোনো উত্তর না করে চেয়ারে বসার পায়তারা তার স্তব্ধ হলো নিহাদের পরবর্তী প্রশ্নে। সকাল সকাল গোসল করে কেমন বোধ করছো? ভাজি মুখে পুড়তে পুড়তে থমকালেন বিরাট। হতভম্ব চারুলতা। অত্যন্ত নিষ্পাপ প্রশ্নটি তাদের সম্পূর্ণ নিশ্চল করে দিয়েছে। তবুও বুঝতে পারল না আসমান। তোয়ালে সিঁড়ির রেলিংয়ে ঝুলিয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো নিহাদের উদ্দেশ্যে। দ্বিগুণ হাসি অধরে মেখে দেবের ভক্ত বলে বসলো, তোমার নতুন বউ ভেজা চুলে কিচেনে কাজ করে, আর এখন তুমিও একেবারে ফ্রেশ আউট, অব্যাত হয়ে নামলে। ভালো তো, ভালো না? ঠাস। সশব্দে হাতের জগটি টেবিলের উপর রাখলো রোজা। দৃষ্টি জুড়ে তার প্রকম্পন, মুখাবে লালিমা। আসমান নিজেও বিব্রত বোধ করলো। খুক করে কেসে উঠলেন বেলাল রেমান। রোজা দ্রুত তাকে পানি এগিয়ে দিল। চারুলতা হাত বাড়িয়ে তার চুলের গোছা চেনে ধরল। এই এই আহ নির্লজ্জ গন্ডার, এসব কোন ধরনের কথাবার্তা? বাহ, ওরা করতে পারলে দোষ নেই, আমি বললেই তো দোষ। কি করার কথা বলছো? হুট করে নিহাদের সামনে টেবিলে থাবা দিয়ে আসমান ঝুঁকলো। তার দৃষ্টি এতটাই শীতল যে তাতে শিউরে উঠল নিহাত। জোরপূর্বক হাসি ফুটিয়ে জানালো, আরে আপনি এত উত্তেজিত হয়ে পড়েছেন কেন? নো নো, জাস্ট সে ইট। চোচে চোচ চেপে চেয়ে থাকলো নিহাত। আসমানের তীক্ষ্ণ দৃষ্টির মোকাবেলা করা দায়। আরও একটু ঝুঁকে অমানিসে বলল, আই সেড সে ইট। যা দুষ্টু, আমি কিভাবে ওইসব কথা মুখে আনতে পারি? আফটার অল আই এম স্টিল সিঙ্গেল। তোমরা গতকাল বাসর ঘরে কেমন বাজা বাজে ঘন ঘন ড্রামা দিমি দিমি দমকি দমকি করেছো, তা বললে এই দুনিয়া কি আমাকে মেনে নেবে? চটাস করে আসমানের চাপাটি পড়লো নিহাতের গালে। বাকিরা স্তব্ধ হয়ে তাকিয়ে রয়েছে দৃশ্যপর্যায়ে। এ কি রণবাজা বাজে আবার কি? হ্যাঁ, গান চেনো না তুমি? শুনতে পাওনি? নাটক করো আমার সাথে। গান? অবশ্যই অবশ্যই, অনেক সুন্দর, আমি শুনেছি। তুমি বাসর ঘরে আর আমারে দিওয়ানা জ্বালা, আর এই খেলো না গো এমন করে প্রেমেরই খেলা। অভূতপূর্ব ব্যাপারটি ঘটলো তখনই। চিৎকার করে চেয়ার থেকে লাফিয়ে পড়ে ছুটতে থাকলো নিহাত। গুরুর চোখের বিপদ সংকেত সে কিছুতেই উপেক্ষা করতে পারেনি। আসমানও পিছিয়ে রইল না, অনুসরণ করলো। হাসতে হাসতে হল ঘরের সোফায় উঠল নিহাত। আড়াল করতে চাইল নিজেকে। দুহাতের সামনে ছেলে আত্মরক্ষার ভঙ্গিতে বলেই বসল, মুরব্বী মুরব্বী, হুম। তোমাকে আজ গুরুদেবের ক্যালমার ডোজ না দিয়ে ছাড়ছি না, চিংড়ি নিহাত। ঊর্ধ্বশ্বাসে ছুটতে পালালো নিহাত। সোজা সদর দরজা দিয়ে বেরিয়ে বাগানে পথ হলো। আসমানও ছুটলো পিছু পিছু। এই ছোটাছুটি খেলায় সে জিত হাসিল করেই ছাড়বে। উভয় ঘূর্ণিঝড় স্থান ত্যাগ করতে উপস্থিত সকলের নীরবতায় ছেয়ে গেল। অদ্ভুত এক অস্বস্তি ঝুলিয়ে পরিবেশ। কেউই যেন কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাটি বিশ্বাসই করে উঠতে পারছে না। এতটাই স্তম্ভিত তারা। সর্বপ্রথম ঘোর কাটিয়ে খিলখিল ধ্বনি তুলে হাসলো চারুলতা। অতঃপর বিলালও তাদের হাস্যরসে ডুবতে দেখে রোজাও নিজেকে গুটিয়ে রাখতে সক্ষম হলো না। কিঞ্চিত লজ্জাবোধে মাখা নয়নে মৃদু হাসল। এত আনন্দ আমার ভাগ্য খোদা লিখে রেখেছেন, কোনোদিন ভাবিনি। অতর্কিতে আবেগে আপ্লুত হয়ে
পড়ল বেলাল। নিহাদের মজা করা এবং আসমানের তাকে অনুসরণ করে পিতৃর হৃদয়ে সন্তানের প্রতি আবেগ সৃষ্টি করেছে। বিশেষ করে সেই সন্তান যদি আসমানের মতো অনুভূতিহীন পাথর মানব হয়, সেক্ষেত্রে তার প্রফুল্লতার সামান্য উদ্গীরণ পিতার হৃদয়ে জোয়ার সৃষ্টি করতে যথেষ্ট। রোজা এবং চারুলতা উভয় তার কাঁধে হাত রাখল, ঝুঁকে বাবার কপালে ঠোঁট ছুঁয়ে চারু জানাল, চিন্তা করো না ড্যাড, আমাদের পরিবার এখন পূর্ণতা পেয়েছে। আমার বিশ্বাস এই আনন্দ ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী। নয়নে জমা অশ্রুফোঁটা সযত্নে মুছে নিয়ে মাথা দোলালেন বেলাল রেমান। ঠিক তখনই ভেতরে এলো আসমান। নাক এবং ভ্রু কুচকে আছে, যেন ভীষণ বিরক্ত হয়েই রয়েছে। নিহাদের চিহ্নটুকু আশেপাশে নেই। হাতে হাত ঝাড়লো সে। বোঝা গেল বেশ একচোট ঠাটিয়েছে। বাকিদের দিকে তাকে অস্বস্তি বোধ করলো। কঞ্চ পরিষ্কার করে চুপচাপ একটি চেয়ার টেনে বসে পড়লো টেবিলে। আশ্চর্য, মানুষ এখন শান্তি মতো গোসলও করতে পারবে না। গতকালও তো ব্যস্ত আর ক্লান্ত ছিলাম, তাতে সকালে গোসল করেছি। তো কি এমন দোষ করে ফেলেছি? হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড বেবি। মামুনি, ওকে খেতে দাও, নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে। বিব্রতকর অবস্থা বুঝে বিলাল কথা ঘুরিয়ে ফেললেন। রোজা তাতে স্বস্তি পেয়ে মাথা দুলিয়ে আসমানের দিকে এগুলো। প্লেটে পরোটা এবং ভাজি সাজিয়ে দিল। আসমান এক দৃষ্টিতে চেয়ে রইল, তবে তার দৃষ্টি খাবারের দিকে নয়, বরং খাবার বেড়ে দেওয়া রমণীর উদ্দেশ্যেই পেলেন। আসমানি বর্ণের একটি নতুন শাড়ি পরিধানের রোজা, খোলা কেশ রাশি, লম্বাটে দুপাশে হালকা ভেজা অবস্থায়। লেফটে রয়েছে হাত দুখানা, বিয়ের উপহার হিসেবে বেলাল রেবানের প্রদত্ত একজোড়া বালা, অনামিকায় স্বামীর দেওয়া আধার খচিত আংটি। একজন নতুন বউ হিসেবে যথেষ্ট, খুব বেশি আহামরি কিছু নয়, তবুও কেন যেন তার মুখশ্রী ভিন্নভাবে নজরে পড়েছে। একজন পরিপূর্ণ নারীর আত্মপ্রকাশ ঘটেছে তার মাঝে, যার হৃদয় অব্যক্ত অনুভূতিতে আকর্ষণ করছে। এর আগেও রোজাকে এমন অভূতপূর্ণ দৃষ্টিতে কোনো দিনও পর্যবেক্ষণ করেছে কিনা আসমান ঠাউর করতে পারল না। করেছে হয়তো, অন্তরকে আশকারা দিয়েছে একবার দুবার, কিন্তু আজকের দৃষ্টিপাতের সঙ্গে তার তুলনা হয়? এতকাল সে ছিল পরনারী, কিন্তু আজ থেকে আমার, শুধুমাত্র আমার। না চাইতো সমস্ত বক্ষ জুড়ে প্রতিধ্বনিত হয়ে গেল বাক্যগুলি। রোজা নিজের অবয়বে নিগুড় দৃষ্টিপাত অনুভব করলো। মাথা হেলিয়ে তাকাতে আসমানের সঙ্গে দৃষ্টি মিলল তার। সহসায় নিজের দৃষ্টি সরিয়ে খাবারে মনোযোগ দিল আসমান। তার শুভ্র ত্বক জোড়ে লালচে আভা স্পষ্ট। আসমান লজ্জা পাচ্ছে। বিষয়টি অভাবনীয় নয় কি? অবশেষে দেখা মিলল নিহাদের। ধীরে ধীরে প্রবেশ করলো সে। সামান্য খোঁড়াচ্ছে, কোমর চেপে ধরে রেখেছে এক হাতে। চেয়ারের কাছে এসে আসমানের প্রতি তীব্র দৃষ্টি নিক্ষেপ করে মুখ ভেঙচে চেয়ারে বসে পড়ল। বিন্দুমাত্র প্রক্ষেপ হলো না অমানিসার। নিহাদকে ঘাটানোর সুযোগ হাতছাড়া করল না চারুলতা। সে উঁচু করে লালচে ছোচে প্রবাহ ফুচিয়ে সুথল। আহারে, ভাঙা কোমরে আর দেবীর গানে ডান্স করা হয়ে উঠল না তোমার? কেন? ফেভিকল দিয়ে জুড়ে নিলেই যে হলো। বেলাল রেমানও কৌতুকে যুক্ত হলেন। তাতে পিতার সঙ্গে হাই ফাইভ করে খিলখিল হাসির ধ্বনি তুলে চারুলতা বলল, তবুও দেখ, এই ছেলে কুকুরের ল্যাজ, চোঙ্গায় ভরে রাখলেও জীবনেও সিধা হবে না। আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন। নিহাদের ক্রোধান্বিত কণ্ঠস্বরে শুধুমাত্র পুনরায় হাসির প্রবাহে ভেসে উঠল রেমান পরিবারের সকালের নাস্তার সময়টি। অবশেষে বুঝি আনন্দ ধরা দিল আপন আপন যন্ত্রণার জগতে আবদ্ধ মানুষগুলো জীবনে। নাস্তা শেষে বড়সড় লাগেজ টেনে রুমে এলো রোজা। কিছুক্ষণ আগেই মাত্র তার পুরনো বাসা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র এসে পৌঁছেছে। ভারী লাগেজটি তুলে ঢুকতে সোফায় বসে আসমানকে ল্যাপটপে মনোযোগী হতে দেখা গেল। রোজা যতদূর জেনেছে তাকেও রেমান কোম্পানির একটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়েছে, যার দরুন ব্যস্ততা স্বাভাবিক। ব্যাপারটি রোজাকে আশ্বস্ত করেছে। আসমানের একটি সামাজিক ভিত্তির অর্থ তার স্বাভাবিক জীবনে প্রবেশ, সমাজে প্রতিষ্ঠা, যা খুব করে চায় সে। রোজার উপস্থিতি টের পেয়ে আসমান ঘুরে তাকালো। ল্যাপটপ টেবিলে রেখে উঠে এলো। কিছু না বলে লাগেজটি নিজের হাতে নিয়ে হেঁটে গিয়ে বিছানায় রাখলো। থ্যাংক ইউ।
মৃদু হেসে এগিয়ে রোজা লাগেজ খুলে নিজের কাপড় চোপড় বের করতেই থাকলো। আসমান কাজে ফিরবে ভাবলেও গেল না। কেন যেন ইচ্ছে হলো রোজার কাজ দেখার, তাই চুপচাপ বিছানার একপাশে বসে তাকিয়ে রইল এক দৃষ্টে। ওই কৃষ্ণ গহ্বরের দৃষ্টিতে ইচ্ছে কম্পিত হলো রোজা। কাজে নজরপাত করেই শুধ হলো। কি দেখছো? তোমাকে কেন? ভালো লাগে। আমার কাজ দেখতে ভালো লাগছে নাকি আমাকে দেখতে ভালো লাগছে? দুটোই। অমানুষের উত্তরে কোনো খেদ নেই, সৎ অনুভূতির বহিঃপ্রকাশ। শব্দগুলো হয়তো ছোট, কিন্তু তাদের মাঝে লুকায়িত আবেদনটুকু তার অর্ধেকেরই জন্য যথেষ্ট। সুখ শিহরণ অনুভূতি হলো রোজার অদরে, প্রস্ফুটিত হলো হাসির ধারা। ঘুরে চেয়ে প্রশ্ন করল, অনুভূতির প্রতি এতটা সৎ হলে কবে থেকে? চেষ্টা করছি এই ভগ্ন অস্তিত্বকে গুছিয়ে নেয়ার। অদ্ভুত এক টান অনুভব করলো রোজা বক্ষ মাঝে। ইচ্ছে হলো আলিঙ্গন করে পুরুষটিকে। পরে মুহূর্তে কি যেন ভাবলো। উঁচু ঘুরে হেঁচে ক্লোজেট থেকে একটি বক্স বের করলাম। ফিরে এলো বিছানায় বসা আসমানের সামনে, মেঝেতে হাঁটু মেরে বসলো। বাম হাতটা দাও। প্রশ্ন করলো আসমান। এগিয়ে দিল হাতখানা। বক্স খুলে রোজা বস্তুটি বের করলো। দৃষ্টি প্রসারিত হলো আসমানের। আবদ্ধ হলো প্রেয়সীর অনুভূতি খচিত জড় বস্তুটির পানে, সেই রেজিনের ব্রেসলেট খানে। সামান্য ভেঙে গিয়েছিল, নতুনভাবে তৈরি করেছি। তার হাতে পরিয়ে দিতে দিতে জানালো রোজা। দৃষ্টি সরিয়ে নিল আসমান অপরাধ বোধে। ইচ্ছে কাঁপতে থাকলো তার হাত। বিষয়টি খেয়াল করে দু হাতের মুঠোয় হাতটি পুরো উত্তোলন করলো রোজা। অনুভবের প্রজ্বলিত দৃষ্টি মেলে ব্যক্ত করল, এই যে তোমাকে অনুভূতির বাঁধনে বাঁধলাম, আর কখনো ছিন্ন করো না, কেমন? হাতের উঁচু পিছে আপন অদর স্পর্শ করলো রোজা। আমি কিন্তু আর ফেলনা নই, তোমার অর্ধাঙ্গিনী। যন্ত্রণা দেওয়ার আগে সহস্রবার ভাববে কার হৃদয় ভাঙছ তুমি। কণ্ঠ ধরে এলো আবেগের জলোচ্ছ্বাস বইল বক্ষ জুড়ে। নয়ন তারকা খচিত আকাশের ন্যায় দ্রুতিতে আচ্ছন্ন হলো। রোজা থেমে নেই। অদরের কোমল স্পর্শ ছুঁয়ে দিচ্ছে হাতের তর্জনীতে, অতঃপর মধ্যমায়, তারপর অনামিকায়। একে একে প্রত্যেকটি আসমানের দৃষ্টি লুকায়িত হলো তার কর্মজোরে। ঘন ভ্রুজোড়া কুঞ্চিত হলো তারুণ্যায়। হাতের তালু নিজের কপালে ঠেকালো রোজা। উদ্ভাসিত কৃষ্ণ গহ্বরে আপন দৃষ্টি প্রতিফলন ঘটিয়ে যেন ঘোষণা করল, তুমি আমার অধিকার আসমান। সহ্য করা দায় হলো অতর্কিতে। ঝুঁকলো অমানিসা, সন্নিকটে চেনে পিটপিট করল, আমি দুঃখিত, আমায় ক্ষমা করো জ্যোৎস্না। করলাম ক্ষমা চাঁদ। উভয় ললাটে মিলিত হলো, যেন একে অপরের ভাগ্য হতে শুষে নিল অভিশাপটুকু, বিলিয়ে দিল ভালোবাসা। এই বন্ধন তাদের চিরস্থায়ী, হয়তো আবারও অতর্কিতে আধারে ছেয়ে যাবে জীবন। তবুও তারা জানবে তাদের একটি চাঁদ, এবং সেই চাঁদের জ্যোৎস্না রয়েছে। একত্রে একে অপরের ঢাল তলোয়ার হয়ে ভাগ্যকে মোকাবেলায় সদা প্রস্তুত দুটি সত্তা। মৃদু থাচে সঙ্গীতের মূর্ছনায় উদ্ভাসিত প্রাঙ্গণ। মিটমিট করে লালচে হলদে বাতিগুলো আভা ছড়াচ্ছে। মাদকীয় চড়া শুল্কে আমদানিকৃত নিষিদ্ধ তরলের বাস বায়ু জুড়ে মিশ্রিত তা ধোয়া ওঠা জিভে জলে আনা দেশি বিদেশি খাবারের পদের সুখ জানে। আপাত দৃষ্টিতে অবলোকনে মনে মনে হবে অতি সাধারণ একবার, কিন্তু এখানে আগত অতিথিগণ জানে এই স্থানের প্রকৃত মূল্য। দেশের আমলা মন্ত্রী থেকে আরম্ভ করে ব্যবসায়ী কিংবা গোয়েন্দা সংস্থার কথা মাথা কমতি নেই। দেশে ভিআইপি ব্যক্তিগণের এমন কোনো পরিকল্পনা বাদ নেই যা আলোচিত পর্যালোচিত হয়নি এখানে, যার পরিপ্রেক্ষিতে দেশে তোলপাড় সৃষ্টিকারী ঘটনাসমূহের জন্ম এক কথায় একটি তথ্য ভাণ্ডার। স্বরাষ্ট্রমন্ত্রী ইকবাল আহসান এক পাশের একটি আরামদায়ক সোফায় এলিয়ে আজ কিছুটা বিরক্তই হচ্ছে। যেন উদ্দেশ্য এখানে তার আগমন, সেই উদ্দেশ্যের দেখা নেই। সরকারের সব গোপনীয় কাজে বারবার তাকে কেন ঠেলে দেওয়া হয় তিনি বুঝে উঠতে পারেন না। দলের অত্যন্ত বিশ্বস্ত সদস্য বলে কি হতেই পারে। হাতে হুস্কির গ্লাসে চুমুক দিয়ে তাই ভেবে গেলেন ইকবাল সাহেব। সাংসারিক সকল ঝামেলার কথা স্মরণে আসছে তার। বউটাকে ডিভোর্স দেওয়ার পরে ছেলেটা যেন উচ্ছন্নে গিয়েছে তার। বিখ্যাত এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও স্বভাব চরিত্রে ঠিক ঠিকানা নেই। রাজনীতির দাপটে দেখিয়ে যত ঝামেলা নিজেকে জড়ায় সবটাই তাকে সামাল দিতে হয়। যদিও ক্ষমতার জোরে সব কিছু তার হাতের নাগালে, তবুও বারবার মস্তিষ্কে চাপ নিতে ভালো লাগে না।
তার উপর উদরপিণ্ডি চেপেছে বুদোর ঘাড়ে। এখন পিষ্ট হও মাঝখানে। চিন্তা আর বিরক্তিতে বিকৃত হয়ে এলো তার চেহারার অজান্তেই। এত দুশ্চিন্তা স্বাস্থ্যের পক্ষে হানিকারক মন্ত্রী সাহেব। নেশাক্ত মেলি কণ্ঠস্বর তার চিন্তায় চট ঘাটালো সহসায়। দৃষ্টি তুলে সামনে তাকাতেই নজরে এলো দৃশ্যটি। চকচকে একটি কালো শার্ট, ড্রেসে মোড়ানো লাস্যময় অবয়ব, অধর জুড়ে ঢকঢকে লাল লিপস্টিকের ছোঁয়া, নয়নজোড়া গাঢ় কাজল রেখায় বিধ্বংসী ঠেকছে। পরপুরুষের অন্তর মাত্র আকর্ষিত হতে বাধ্য। হাঁটুর বয়সী মেয়ের দিকে নির্লজ্জ দৃষ্টিপাত বিবর্ত হয়ে দৃষ্টি সরিয়ে কঞ্চ পরিষ্কার করে নিলেন ইকবাল সাহেব। রাফা কাইসার। ইয়েস, আই অ্যাম। তার বিপরীতে প্রান্তে সোফায় পায়ের উপর পা তুলে বসে ঝকঝকে দাঁতের হাসি উপস্থাপন করলেন রমণী। তুমি খুবই সময় জ্ঞানী। হাতঘড়ির দিকে চেয়ে বিড়বিড় করলো ইকবাল সাহেব। তাতে হাসিটি বিস্তৃত হলো রাফার। সামনে ঝুঁকে অপ্রয়োজনীয় ভাবে দাঁতে অধর চেপে জানালো, আ কুইন ইজ নেভার লেট, এভরিওয়ান এলস ইজ সিম্পলি আর্লি। যে থাকলেন মন্ত্রী এক দৃষ্টে। এই মেয়েটির মাঝে অদ্ভুত এক প্রভাবীয় শক্তি রয়েছে। ব্যাপারটা ঠিক সুখকর না, রীতিমতো দম বন্ধ কর, যেন অসুস্থ শরীরে সেবন করার তেতো ঔষধ। খেতে ইচ্ছে হয় না, তবুও সুস্থতার দোহাইয়ে বাধ্য শরীর, কিংবা কোনো ড্রাগস একবার গহীনে নিস্তারণ নেই আজীবনেও। তার দিকে যে আপন মনে সোফায় হেলান দিল রাফা। দুপা তুলল টেবিলে। লম্বা যে আংটি পরিহিত আঙুলের ভাঁজে উঠে এলো ব্যানসন লাইটারে সেটি ধরিয়ে দীর্ঘ এক সুখ টান দিয়ে বায়ুতে ধোয়াটে বৃত্ত তৈরি করলো সে। সামনে একজন ক্ষমতাবান মন্ত্রী কিংবা গুরুজন তুল্য মানুষ বসে আছে। তারপর সে রয়েছে বলে তো মনে হলো না। কেবি গ্রুপ নিঃশেষ হয়েছে, কিন্তু রেখে গিয়েছে এক বীজকে। এখন এই বীজ নতুন উদ্ভিদের জন্ম দেবে নাকি ধ্বংস করবে, আপনাকে তাই পরিলক্ষণের বিষয়। মন্ত্রী সাহেব। কণ্ঠের রসালো টানে ইকবাল সাহেবের শির দ্বারা বেয়ে তরঙ্গ খেলে গেল যেন। শক্ত একটি ঢোক গলাধকরণ করলেন তিনি। সিগারেট 2 আঙুলে চেপে রাফা বলল, কেবি গ্রুপের পতন ঘটেছে। কি ভেবেছেন মুক্তি পেয়ে গিয়েছে সরকার? ভুলে গিয়েছেন কত $মিলিয়ন গচ্চা গিয়েছিল সরকারকে গদিতে তুলতে? দৃষ্টি ফিরিয়ে নিলেন ইকবাল সাহেব। এই প্রশ্নে কোনো উত্তর দেওয়া সম্ভবপর নয়। তার প্রতিক্রিয়া লক্ষ্য করে হাসল রাফা, ঝুঁকল সামনে। বেইমানের ঘরের বেইমান, যে প্রভুর ক্ষমতা লুটে গেল অমনি পাগলা কুত্তাটা কামড় বসাতে ছুটে আসলো। মির্জাফরের তুলনায়ও অপমানজনক। দেখো কাইসার। হুশ! কায়সার যখন কথা বলে তখন সকলের শুধু শুনে যেতে হয়, পাল্টা উত্তরের সুযোগ নেই। এক মেয়ের মাঝে এতটা গভীর প্রভাব থাকা সম্ভব ইকবাল সাহেব কল্পনাও করেননি কোনোদিন। মেয়ে মানুষ মাত্রই তার নিকট ভোগের বস্তু কিংবা সংসারের সৌজন্যবর্ধক উপাদান ব্যতীত ভিন্ন কিছুই ছিল না। রাফা পুনরায় সোফায় হেলান দিল। সিগারেটটি দীর্ঘ এক টান দিয়ে জানালো, ভাববেন না কেবি গ্রুপের হাত থেকে মুক্তি পেয়ে বেঁচে গিয়েছেন। সামনে কে দাঁড়িয়ে আছে এখন জানেন নিশ্চয়ই, রেমান গ্রুপ। তীর্যক হাসিতে উদ্ভাসিত হলো টকটকে রক্তপিপাসু অধর। সিলিংয়ে ছেয়ে বলল, রেমানদের সঙ্গে বন্ধুত্ব পাতাবেন, অকালে মরবেন। রেমান গ্রুপ এক একটা পাথর তৈরির কারখানা, ভাঙবে তবু মচকাবে না। কি কি হয়েছিল ভুলে গিয়েছেন? রেমান ছাড় দেবে আপনাদের? অজানা আতঙ্কে প্রকম্পিত হলো শরীর। দৃষ্টিতে ভেসে এলো সেদিনের মহাপ্রলয়। কিভাবে দুর্বার ঘূর্ণিঝড় হয়ে তার দপ্তরে প্রবেশ করে তারই কলার চেপে ধরেছিল আসমান। সামান্যতম প্রতিরোধও সম্ভব হয়নি তার পক্ষে। অর্থবিত্তের সম্মুখে যে ক্ষমতা ও দাস চাইলেই নিরাপত্তা সদস্যদের অস্ত্রে ঝাঁঝরা করে দেয়া যেত আসমানের বুক। অতঃপর যে কেয়ামতটি সংগঠিত হতো তার রুখত কে? কেবি গ্রুপ অস্তিত্বহীন। রেমান গ্রুপকে ঠেকানোর ক্ষমতা কারও নেই। এতটাই প্রভাবশালী এক মেশিনে জন্ম দিয়েছে এই ক্ষমতার দ্বন্দ্বের খেলা। বিরোধী পক্ষের তাহমিদ হোসেনকে স্মরণে আছে নিশ্চয়ই?
রাফার ইশারায় সবকিছু স্মৃতিপটে ভেসে উঠল ইকবাল সাহেবের। তাহমিদ হোসাইন বিরোধী দলীয় নেতা, 35-এর ঘরে বয়স, অথচ এরই মাঝে জনগণের হৃদয় হরণ করে নিয়েছে আপন মহিমায়। তরুণ প্রজন্মের মাঝে দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে, যার দরুন বর্তমান সরকারও কিছুটা চিন্তিত। দলে বেড়াতে বহু কাঠখড় পোড়ানো হয়েছে, কিন্তু আপন নীতিতে অচল এক অস্তিত্ব তাহমিদ হোসাইন। সহসা চিন্তাটাই মস্তিষ্কে এলো ইকবাল সাহেবের। তাহমিদকে হাতিয়ার বানিয়ে নির্বাচনী চাল চালবে রেমান, এটাই বলতে চাইছো কি? কই, আমি তো কিছু বলিনি। যা বোঝার আপনিই বুঝে নিয়েছেন মন্ত্রী সাহেব। রহস্য করে হাসল রাফা। তাপমাত্রা নিয়ন্ত্রণে কক্ষে বসেও ঘামতে শুরু করলেন ইকবাল। রুমাল বের করে মুছলেন কপাল। শত্রুর শত্রু বন্ধু হয়, আপনার সরকারকে বুঝিয়ে দিবেন মিস্টার মিনিস্টার। আমাদের উদ্দেশ্য এক, রেমানের ধ্বংস। উঠল রাফা। তার নারী সুলভ অবয়বেও অশুভ এক আগ্রাসনের অনুভব লক্ষ্য করা গেল। সিগারেটটি বেপরোয়াভাবে ছুঁড়ে ফেলা রাফা দোহাচ্ছে কঞ্চে যেন রীতিমতো ঘোষণা করল, এবার কোনো ছাড় নয়, সামান্য ভস্য অবশিষ্ট থাকবে না। ফিনিক্স পাখির নবজাগরণের সাধ্য কি? রূপকথার বর্ণিত ডাকিনীদের সর্দার যেন বর্তমানে শুনলে হাস্যকর ঠেকলেও ছোটবেলায় যা ছিল চিত্তহরণের কারণ। রাফা কায়সার তেমনি কেউ বিধ্বংসী এক নারী, যে জানে শুধুমাত্র আদায় করতে, অন্যথায় ধ্বংস। আর ইউ ডান বেবি? আধারের চাদর ভেদ করে দৃশ্যমান হলো সুগঠিত শরীরের অধিকারী তেজস্বী এক পুরুষ। চেহারার ধাঁচেই বোঝা গেল বিদেশি সে। চেয়ে থাকলেন ইকবাল সাহেব নির্বাক হয়ে। চারিপাশের মানুষজনের কোনো পরোয়া না করেই রাফা পিছনে ঘুরল। পুরুষটিকে কাছে টেনেই ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। নির্লজ্জ সায় জানালো পুরুষটিও। তার বলিষ্ঠ হাত চেপে বসলো রাফার কাঁধ, যেন খুলে নিতে চাইছে বস্ত্রখানে। মৃদু হেসে নিজেকে সরিয়ে রাফা বিড়বিড় করল, কন্ট্রোল হানি, কন্ট্রোল। I can't when you look this much hot. বিব্রত হয়ে দৃষ্টি সরিয়ে নিলেন ইকবাল সাহেব, কিন্তু রাফার কণ্ঠে তাকে পুনরায় দৃশ্যপটে ফিরতে বাধ্য করল। তাহলে ওই কথাই রইল মন্ত্রী সাহেব। চিন্তা কিসের? আমার ড্যাডি নেই তো কি হয়েছে? এর চেয়েও বড় হাতিয়ার আমার রয়েছে। পুরুষটি গালে চুম্বন করে রাফা জানালো গর্বিত হলো। তার সঙ্গীর চেহারা অতঃপর হেলে দুলে তার হাত ধরে বার ত্যাগ করলো কনিষ্ঠা কায়সার। তার যাওয়ার পথে এক দৃষ্টে তাকিয়ে রইলেন ইকবাল সাহেব। পরক্ষণে একটি দীর্ঘশ্বাস নির্গত হলো তার বক্ষ হতে। ভীষণ রকম অস্বস্তিত সংকটে ভুগছে তার গোটা পৃথিবী। মেরিডিয়ান একাডেমি লার্ন টু সার্ভ বহুতল আধুনিক ভবন জুড়ে সিলভার অক্ষরে খচিত নামটি জলজল করছে। প্রাঙ্গণ জুড়ে শিক্ষার্থীদের ফের। জানুয়ারি মাসের প্রথম দিনে নতুন বর্ষের সঙ্গে আরম্ভ হওয়া নতুন সেমিস্টারে ক্লাসে যোগদান করতেই সকলে প্রস্তুত। নব্য সূচনার উৎসাহ তরুণ তরুণীদের মুখ জোড়ে। শিক্ষা জীবন নতুন এক মোড় নিয়েছে তাদের জীবনে। সফলতার পথে আরও এক ধাপ অগ্রসর হওয়া। চারিপাশে প্রফুল্ল দৃশ্য অবলোকন করতে করতে করিডোর বেয়ে ধীর পদক্ষেপে এগিয়ে যাওয়া রোজার উচ্চ শিক্ষার স্বপ্নটি অবশেষে পূরণ হতে চলেছে তার। সেই আনন্দ সমস্ত বক্ষজুড়ে বিদ্যমান। এক্সকিউজ মি, জার্নালিজম ডিপার্টমেন্টটা কোন দিকে বলতে পারবেন? থমকালো রোজার পদকে, ফিরে চাইল পেছনে। সালোয়ার কামিজ পরিধানকৃত এক অতি সাধারণ রমণী মোটা প্রেমের চশমার আড়াল থেকে জাগুর জাগুর নয়নে চেয়ে আছে তার দিকে। শ্যামলা বর্ণের ত্বক, খানিকটা খামার্ত পরিচ্ছেদেও কিঞ্চিত মলিনতা। বোঝা যাচ্ছে লোকালে বহু সংগ্রাম করে সময় মতো পৌঁছেছে। অপরদিকে রমণীর দৃষ্টিতে রোজাকে অভিজাত ঠেকল। উরুর নিচ অবধি যাওয়া কুর্তি জুড়ে সূর্যমুখী ফুলের প্রতিচ্ছবি। অর্গানজার ওড়না এবং হাতের ব্যাগটিও পরিপাটি। ধনী ঘরের মেয়ে হয়তো ভাবলো রমণী মনে মনে। অবশ্য তাই হওয়ার কথা। দেশের অন্যতম বিখ্যাত এই বেসরকারি বিদ্যাপাঠে অধিকাংশ অভিজাত পরিবারের ছাত্রছাত্রীরা অধ্যয়ন করে অভ্যস্ত। মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্তদের খুব কমই সুযোগ পায় বিশেষ বৃত্তির মাধ্যমে ছাড়া। রমণী উদ্দেশ্যে একাল হাসল রোজা। হাতের ব্যাগটি হাত বদল করে শুধল। ফ্রেশার? জি। আমিও। ও দুঃখিত,
ব্যাপার নয়, আমি খোঁজ খবর নিয়ে এসেছি। মূল ভবনের ৫ম তলায় আমাদের ডিপার্টমেন্ট। চলো। তুমিও জার্নালিজম? সম্মতি জানালো রোজা। হাঁটতে আরম্ভ করতে মেয়েটি তাকে অনুসরণ করলো। কিছুটা হতবিহ্বল ভাব তার চেহারা জুড়ে। অভিজাত কারো ব্যবহার এতটা কোমল হতে পারে সে পূর্বে ধারণা করেনি। ধনীদের সঙ্গে অভিজ্ঞতা তার বরাবরই তিক্ত। রোজাকে আলাদাভাবে চোখে লেগেছে তাই। প্রতিমধ্যে বিস্তর আলাপ হলো উভয় রমণীর মাঝে। মেয়েটির নাম অহনা। সুদূর পঞ্চগড়ের এক প্রত্যন্ত গ্রাম থেকে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এই রাজধানীতে পাড়ি জমানো একাই টিকে থেকেছে ৫টি বছর। ইট পাথরের নগরে সংগ্রাম করে সমস্ত পৃথিবীতে আপন মানুষ বলতে আছে শুধুমাত্র জন্মদাত্রী মা। এই মায়ের জীবন সুখে সুখে ভরিয়ে দিতেই তার সফলতার তীব্র বাসনা। পাবলিক বিদ্যালয়ের সুযোগ হয়েছে কিন্তু মন মতো বিষয় পায়নি। জার্নালিজমের প্রতি নিগুড় টান তার। ৮০% বৃত্তি লাভে ভর্তি হয়েছে একাডেমির নিজস্ব হলে। নামমাত্র ভাড়ায় মিলেছে কক্ষটাও। পাচ্ছেন দুটো চাকরি পাশাপাশি। পড়াশোনা জারি রাখবে ভাগ্য বুঝি এবার একটু মুখ তুলে চেয়েছে অহনার দিকে। অহনার জীবন কাহিনী শুনতে শুনতে রোজা নিজের মাঝে হারিয়ে গিয়েছিল জানো। এতদিন মনে হতো দুনিয়ার সব দুঃখ কষ্ট বুঝি তারই ভাগ্যে তুলে রাখা হয়েছে। একই পথের পথিক হয়ে আরও কত মানুষ যে এখনো পর্যন্ত এই জীবনের সঙ্গে সংগ্রাম করে চলেছে তা উপলব্ধি হলো সহসায়। আপনি প্রার্থনায় পূর্ণ হলো। শুক্রিয়া, খোদা তাকে এর তুলনায় খুব ভালো রেখেছেন। ডিপার্টমেন্টের ক্লাসরুম প্রবেশ করতে রোজা এবং অহনা থমকে পড়ল। সুবিশাল কক্ষটি সারি সারি স্তম্ভে সজ্জিত। গ্যালারির ক্লাস একদম নিচে একটি ধপধপে পোডিয়াম, যার উপরে প্রফেসরদের অবস্থানের ব্যবস্থা। পিছনে দেয়াল জুড়ে প্রজেক্টর স্ক্রিন। গ্যালারির অর্ধাংশ ইতিমধ্যেই ছাত্রছাত্রীতে পরিপূর্ণ হয়েছে। তবে বিস্ময়কর ব্যাপারটি হলো পোডিয়ামে দাঁড়ানো এক পাল ছেলেপেলের অবস্থান। পোশাক আশাকে কাউকে একজন প্রফেসর হিসেবে মানুষই ঠেকছে না। ছোট্ট দলটির দলপতির শকুনে নজর আপতিত হলো রোজা এবং অহনার পানে। কোনো প্রকার রাগ ঢাক ব্যতীত ওই তীক্ষ্ণ দৃষ্টি রোজাকে অবলোকন করলো আপাতমস্তক। ঘৃণায় বুক ভার হলো রোজার। তবুও প্রথম দিন ওদের অধর চেপে সহ্য করে গেল। আঙুল তুলে এমনভাবে তাদের ইশারা করে ডাকলো ছেলেটি যেন নেড়ি কুকুরদের ডাকছে কাছে। পিনপতন নীরবতার মাঝে পায়ে পায়ে এগুলো রোজা এবং অহনা। প্রথমে অহনার দিকে চাইলো, তির্যক হেসে জিজ্ঞেস করলো, নাম কি? অহনা। বয়স? ১৯। গান জানো? একটি ঠোক গিলল অহনা। কিঞ্চিত অসহায়তে তাকালো রোজার উদ্দেশ্যে। আরে ওকে কি দেখছো? ওর পালাও আসবে। আজকে প্রথম দিন। কোকিল কণ্ঠে একটা গান শোনাও আমাদের। মাজাক্কালি মাজাক্কালি, সঙ্গে কিছুটা রসালো নাচ। আপনি কি এই দেশের প্রেসিডেন্ট যে আপনার সব কথা ওকে শুনতে হবে? ছেলেটি বিরক্তি নিয়ে তাকালো রোজার দিকে। এই মেয়ে, বেশি দুঃসাহসী শাস্তি এসো না। তুমি জানো আমি কি? আমি চাইলে এক তুড়িতে তোমাকে এই ডিপার্টমেন্ট থেকে বাইরে ফেলতে পারি। সামান্য গুঞ্জন উঠল ক্লাস জুড়ে, কিন্তু চোখ রাঙানিতে এই মুহূর্তেই নিস্তব্ধতায় ছেয়ে গেল পরক্ষণেই। ছেলেটি আঙুল তুলে সামনের গ্যালারিতে বসা একজনকে দেখিয়ে বলল, ওকে কি করছি জানো? টি শার্ট খুলে নিয়েছে। কই, ও তো বারণ করেনি। তোমাকে তো কিছুই খুলতে বলিনি। মেয়ে মানুষ, ঢং দেখাও। স্পষ্ট বিব্রত বোধ করলো গ্যালারিতে বসা ছেলেটি। মাথা নত করে নিল। তার অভাব জুড়ে হতাশা এবং তীব্র লজ্জাবোধ। ব্যাপারটিতে মোটেও সুখকর নয়, বরং দুশ্চিন্তার। আপন ইচ্ছার বিরুদ্ধে এমন কিছু তরুণ তরুণীদের উপর অধিক প্রভাব ফেলে তা রোজার জ্ঞানের বাইরে নয়। মোটেও ঠিক করেনি। গ্যালারিতে ছেলেটি দৃষ্টি তুলে তাকালো। রোজা পোজিয়ামের উদ্দেশ্যে এগুলো নির্ভীকভাবে। সে জানে তাকে বাকিরা পর্যবেক্ষণ করছে। দুর্বলতার প্রদর্শন মাত্র তারা মুষড়ে পড়বে মুখোমুখি হয়ে। রোজা জানালো, আপনার যে হাবভাব তাতে মনে হচ্ছে আপনি একজন আলালের ঘরের দুলাল এবং আমাদের সিনিয়র ভাই। আত্মতৃপ্তির আশায় ফ্রেশারদের নিয়ে এমন বেপরোয়া বিনোদনের অধিকার আপনাকে কে দিল? যদি কমপ্লেইন করি আপনার নামে তাহলে কি হবে ভেবেছেন? হাসতে আরম্ভ করলো ছেলেটি। রোজা বক্তব্যে যেন ভীষণ বিনোদিত হয়েছে। তুমি আমাকে চিনো না মেয়ে? আমি জিসান আহমেদ। কি এখন চেনা চেনা লাগছে? ঠিকই ধরেছ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমার বাবা। আর এই পুরো ভার্সিটির নেতা কিন্তু আমি।
সামান্য বিচলিত দেখালো রোজাকে, তবুও পিছু হটলো না জিসান তির্যক হাসি ঝুলিয়ে। ক্রমেই তার নিকটে এলো, হাত বাড়িয়ে চিবুক ছুঁয়ে দিতে চাইলে দুপা পিছিয়ে গেল রোজা। কাউকে অনুমতিবিহীন স্পর্শের ইখতিয়ার এই দেশের কোনো নাগরিক রাখে না। আমাকে আইন শেখাচ্ছ? কোন ঘরে দুলালি তুমি শুনি? তোমার বাপকে আমি 3 তলায় কিনে ফেলতে পারি। এবার সামান্য হাসলো রোজা, বুকে হাত ফাঁচ করে প্রজ্বলিত দৃষ্টিতে জানালো। রোজা রেমান, পিতা মরহুম, তবে শ্বশুর রয়েছেন। কিনতে পারবেন তাকে 3 তলায়? তাহলে প্রশ্ন আসতেই হচ্ছে, 1 লাখ টাকা বেতনভোগী স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে 1000 কোটি টাকার সম্পত্তির প্রতি এমন ভ্রুক্ষেপহীন আবেদন করার ক্ষমতা কোথায় পায়? উৎস কি তার সম্পদের? এমন বেফাস প্রশ্ন উত্থাপনে জিসান এবার সত্যিই বিব্রত হলো। আশেপাশে তাকালো যেন সাহায্যের আশা, কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী বর্তমানে তার পরবর্তীতে রোজার উপর মনোযোগী। শুধুমাত্র রেমান নামটি তার প্রতি আগ্রহী হতে যথেষ্ট ছিল। এই নামের যথার্থ স্ফুলিঙ্গ যেন খচিত তার অবয়ব জুড়ে। উপায়ন্তর না পেয়ে অহনার দিকে ফিরে ধমকে উঠল মন্ত্রীর ছেলে। এই মেয়ে, তুমি এমন ব্যাগকালের মতো দাঁড়িয়ে আছো কেন? সামান্য গান নাচিতে করতে বলেছি, আমার বিছানা গরম করতে বলিনি। তোর আমার বিছানায় যাওয়ার যোগ্যতাই নেই। এবার ব্যাপারটি অহনারও আত্মসম্মানে আঘাত আনলো। তৃপ্ত পদক্ষেপে এগুলো সে সামনে। এক মুহূর্ত দ্বিধান্বিত হলো, কিন্তু পরক্ষণে দ্বিধার জাল ছিন্ন করে সকলের সম্মুখে ডান হাতটি তুলে সজোরে চড় দিল জিসানের গালে। স্তব্ধ হয়ে গেল সমস্ত ক্লাসরুম। কয়েকজন অতি উত্তেজনা এবং আতঙ্কে দণ্ডায়মান হয়ে পড়ল। ঘুরে তাকালো জিসান, দৃষ্টিতে তার হিংস্রতা। মুষ্টিবদ্ধ হাত থরথর করে কাঁপছে। এই বুঝি অহনাকে পাল্টা আঘাত করে বসে। তবে অহনা চলবার পাঁচই নয়, ভ্রু কুচকে চেয়ে পড়ল। অসুন্দর হতে পারি, গরিব হতে পারি, ক্ষমতাহীন নারী হতে পারি, কিন্তু আপনার মতন চরিত্রহীন লম্পট নয়। ভরা সমাজে একটা মেয়েকে যে এভাবে অপমান করতে সক্ষম, সে আর যাই হোক প্রকৃত শিক্ষিত মানুষ হতেই পারে না। কয়েক মুহূর্ত নীরবতা, তারপর অতর্কিতে হাত বাড়ল জিসান, উদ্দেশ্য অহনাকে পাকড়াও করা। খুব দেমাগ না তোর? কি ভেবেছিস তোর এই উড়নচণ্ডী বান্ধবী তোকে বাঁচাবে? কিন্তু পৌঁছতে সক্ষম হলো না সে। তার বন্ধুরা তাকে ধরে ফেলল। নতুন শিক্ষার্থীদের কয়েকজনও সাহস নিয়ে সামনে এসেছে ঝামেলা নিরসনে। সজাগ প্রত্যেকে। জিসানকে 3 জন মিলে ধরে রাখতেও যেন কষ্ট হচ্ছে। অদ্ভুত এক অমানসিকতা ছেয়ে গিয়েছে তার চোখে মুখে। সে আক্রোশে সম্পূর্ণটা জুড়ে রয়েছে রোজা এবং অহনা। তাকে এক প্রকার জোরপূর্বক ক্লাসরুম থেকে বাইরে নিয়ে যাওয়া হলো। উপস্থিত প্রত্যেকেই তখন স্তব্ধ হয়ে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের জীবনের প্রথম দিনই এমন এক অপ্রীতিকর ঘটনা সাক্ষী তাদের হতে হবে কেউই ভাবেনি। একটি নিঃশ্বাস ফেলে অহনার দিকে চাইল রোজা, হাত বাড়িয়ে তার কাঁধ স্পর্শ করে শুথল। ঠিক আছো তুমি? হৃদয়ের আতঙ্ক মুছে হাসলো মেচি, অমায়িক ঠেকলতা জানালো। চিন্তা করো না রোজা আপু, আমি একদম ঠিক আছি। আমি সত্যি দুঃখিত, কিন্তু মনে হয় না ওই ছেলেকে রাগান্বিত করে দেওয়া উচিত হয়েছে। আমার ভয় নেই, কিন্তু তুমি তো। রোজার হাঁটি চেপে পুনরায় হাসলো অহনা। আমার তাহলে কি করা উচিত ছিল আপু? সব শুনেও চুপ করে থাকা? তোমার যেমন ভয় নেই, আমারও তেমন হারানোর কিছু নেই আম্মাকে ছাড়া। কিন্তু তাই বলে অন্যায় সয়ে যাব? কোনো দিনও নয়। মানুষ হয়ে যদি অন্যায়কে অন্যায় বলে প্রতিবাদ না করি, তাহলে আশরাফুল মাকলুকাতের যোগ্যতা কোথায়? অহনার কণ্ঠ জুড়ে অদ্ভুত এক প্রভাবের উদ্গীরণ ছিল, যা প্রত্যেকেই চিত্ত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এতক্ষণ যাবৎ এখানে বহু ক্ষমতাবান ব্যক্তির আদুরে দুলাল উপস্থিত থাকা সত্ত্বেও উচ্চ ক্ষমতার ভয়ে প্রতিবাদে টু শব্দটি কেউ উচ্চারণও করেনি। কিন্তু কোথাকার কোন এক গ্রামের মেয়ে এসে তাদের যেন নতুনভাবে জীবনপাঠ পড়িয়ে দিল। অহনার প্রতি শ্রদ্ধা এবং মুগ্ধতার দৃষ্টিপাত না ঘটিয়ে পারল না কেউই। নিজের পোর্শের দরজা হেলান দিয়ে ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রয়েছে আসমান। ক্ষণে ক্ষণে দৃষ্টি তুলে আশেপাশে চাইছে। 2 ঘন্টা ধরে দুটো লেকচার শেষ হতে দুপুর 2টা বাজবার কথা, বর্তমানে 2:10 বেজেছে। কিছু কিছু শিক্ষার্থী ভবনের বাইরে বেরোতে আরম্ভ করেছে। চারপাশ জুড়ে কর্মব্যস্ত প্রাইভেট কারগুলো সারি দিয়ে অপেক্ষা করছে। কেউ কেউ দ্রুত উঠে বেরিয়ে পড়তেই যাচ্ছে পার্কিং লট ছেড়ে পুনরায়
ব্রিগেড হাত গড়িয়ে দিকে তাকালো আসমান। 2:17 এবারে সামনে তাকাতে দৃশ্যপট নজর এলো সূর্যমুখী খচিত কুর্তি পরিহিত রোজার হাস্যজল অভাব এগিয়ে আসছে গল্পে ব্যস্ত তার আশেপাশে হাঁটতে থাকা ছেলে মেয়েগুলোর সঙ্গে। রোজা এতটাই সামাজিক হতে পারে আসমান পূর্বে অনুধাবন করেনি। প্রথম দিনেই এতগুলো বন্ধু বান্ধবী পাঠিয়ে ফেলেছে, বেশ ভালোই। নিজের সঙ্গীতের বিদায় জানিয়ে ফিরে তাকাতে আসমান নজরে এলো রোজা। ডান হাত তুলে হালকা নাড়ল আসমান, প্রসারিত দৃষ্টি মেলে দ্রুত পায়ে হেঁচে তার সন্নিকটে পৌঁছলো রোজা। আপাত মস্তক পর্যবেক্ষণ করলো হৃদয় রাজকে। শুভ্র শার্টে এবং খয়েরি ক্রুপ স্যুটে পরিধানে, কচ্চি খুলে রেখেছে কোথাও। তুমি এখানে কি করছো? তোমার না অফিসে থাকার কথা? আমার স্ত্রীকে বাসায় নিয়ে যেতে এসেছি, ভুল করেছি কি? রোজার হাতের ব্যাগটি নিচে নিয়ে গাড়ির দরজা খুলে ভেতরে রাখলো আসমান। চেয়ে রইল রোজা মুগ্ধ দৃষ্টিতে। বাহ বাহ, এত উন্নতি! চাঁদ স্বয়ং এসেছে জ্যোৎস্নার দুয়ারে। জবাব না দিয়ে ফ্রু কুঞ্চিত করলো আসমান। তাতেই বিস্তর হেসে রোজা প্যাসেঞ্জার সিটে উঠে বসলো। ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন চালু করে স্টিয়ারিংয়ে ধরতে বাইরের সড়কে নেমে এলো গাড়ি। প্রথম দিন কেমন কাটলো ভার্সিটিতে? আসমানের প্রশ্নে রোজা কিঞ্চিত ভাবুক হয়ে পড়ল। প্রথম দিনেই অস্বস্তিদায়ক এক ঘটনার সাক্ষী হয়েছে। বিষয়টি খোলাসা করবে কি? যদি বেশি দুশ্চিন্তা করে? এখনও পর্যন্ত অবশ্য অতিরিক্ত চিন্তার কারণ হয়ে দাঁড়ায়নি জিসানের ব্যাপারটি, তাই এড়িয়ে গিয়ে রোজা জানালো, ভালো। প্রফেসরদের ক্লাস খুব ভালো লেগেছে, অনেক নতুন কিছু শিখতে পেরেছি। ক্লাসমেটরাও খুব মিশুক। অহনা, সীমা, আরিয়ান, অভিষেক, মালিহা, অনেকগুলো নতুন বন্ধু বান্ধবী হয়েছে। বন্ধু? আচ্ছা। যদিও আসমানের দৃষ্টি গাড়ির গতিপথে আবদ্ধ, তথাপি তার কণ্ঠের অবনমিত ভাব উপলব্ধিতে বেগ পেল না রোজা। আপন মনে মৃদু হাসল। হ্যাঁ বন্ধু, একটার চেয়ে একটা হ্যান্ডসাম দেখতে। কাকে রেখে কাকে দেখবো? একজন প্রফেসর আছে, উনিও যে সুন্দর। ক্লাসে ওনার দিকেই চেয়েছিলাম আধ ঘন্টা। পুরো ভার্সিটির ক্রাশ যাকে বলে। শুনেছি উনি এখনো অবিবাহিত। জবাব এলো না আসমানের তরফ থেকে, শুধু স্টিয়ারিং এ তার আঙ্গুল সমূহ জোরে ভাবে চেপে বসেল। অত্যন্ত জোরে বাঁক খেচে অপর সড়কে প্রবেশ করলো গাড়ি। ভ্রুর জোড়ার মাঝে ধারণ করলো কুঞ্চন। তাকে বিরক্ত করে বেশ গদগদ রোজা। অনুভূতিহীন পাথরের সামান্যতম ঈর্ষাও যদি প্রস্ফুটিত হয়, ক্ষতি কি? জানো, ওই প্রফেসরের একটা প্রাইভেট ব্যাচ আছে। ভাবছি আমিও ভর্তি হই। সিজিপি এর জন্য ভালো শিক্ষাও তো প্রয়োজন, বলো? অবশ্য ওনাকে দেখলে আমার পড়াশোনার হুঁশ থাকে না। চাকার কর্কশ আর্তনাদ তুলে থমকে গেল গাড়ি। প্রতিক্রিয়ার বেগের দরুন রোজা সামনে এসে ছিটকে গেল। পরক্ষণে বাধা পড়লো সিটবেল্টের কারণে। ধুকধুক করতে থাকা বুকে হাত চেপে ফিরে তাকালো আসমানের উদ্দেশ্যে, দৃষ্টি জুড়ে যার নিগুড়ো অমানিসা। ঈর্ষান্বিত করতে চাইছো আমাকে? একটি শক্ত ঠোক রোজার কণ্ঠ হতে উদরে নেমেই এলো। কণ্ঠস্বরটি কিঞ্চিত গুরুগম্ভীর ঠেকছে। অজান্তেই কি ক্রোধান্বিত করে ফেললো আসমানকে। নিজেকে নিজের সজরে চপটক হাত দিতে ইচ্ছে করছে তার। কি দরকার ছিল এমন কাল্পনিক প্রফেসরের কাহিনী বোনার? স্টিয়ারিংয়ে থেকে হাত হাঁটিয়ে রোজার সন্নিকটে ঝুঁকল আসমান। মাস্কের উপরে তার জ্বলন্ত দৃষ্টি যেন হৃদয়ে আগ্রাসন চালাচ্ছে। অনুভূতি অপ্রয়োজনীয়। আমার কোনো প্রকার অনুভূতি হতো না। ভুলে গিয়েছো কি? দুঃখিত। সম্ভব হলো না ওই সম্মোহনী দৃষ্টির মাঝে দৃষ্টিপাত। মাথা ঘুরিয়ে নিল রোজা। তাকালো ভিন্ন পাশে। কোলের উপর রাখা আঙুলগুলো একে অপরের ফাঁকে ঝুঁকে চেপে বসেছে চিন্তায়। কিঞ্চিত বিষাদও অনুভূত হচ্ছে। আসমান তার তরে ঈর্ষান্বিত হবে। তপ্ত মরুর বুকে মরীচিকার পানে ছুটে চলাও যেন তার চাইতে অধিক গ্রহণযোগ্য। কিন্তু রোজা ক্ষণিকের জন্য ভুলে গিয়েছিল ভাগ্য কতটা বৈচিত্র্যপূর্ণ। সব থেকে অসম্ভব জিনিসটাও সম্ভব করে তুলে সেই মরীচিকার মাঝে সন্ধান দিতে পারে সুপেয় জলের। অতর্কিতে রোজার চিবুকে ছেকলো আসমানের বলিষ্ঠ তর্জনী এবং বৃদ্ধা এক ঝটকায় ঘুরিয়ে ফেললো। দৃষ্টি মেলে বাকরুদ্ধ হয়ে পড়ল রোজা। সিট বেল্টের বাধা এড়িয়ে তার এতটা সন্নিকটে এসে পড়েছে আসমানের চেহারা যে উষ্ণ নিঃশ্বাসের আবহ ছুঁয়ে দিচ্ছে মুখায়ব। ওই কৃষ্ণ গহ্বর যেন শুষে নিল রোজার অস্তিত্ব এক লহমায়। অনুভূতির অপ্রয়োজনীয়তা আমার অধুর অতীত, নিয়ন্ত্রণহীন আবেগ আমার মধুর বর্তমান।
তিত্তির করে কাঁপলো রোজার অধর, উচ্চারণ করতে চাইলো শব্দ, তবুও সক্ষম হলো না। আর একটু ঝুঁকে এলো আসমান, তার মাস্কে ছেকলো কোমল অধর, শিউরে উঠলো রোজা। যদিও মাস্কের আড়ালে বাধা মাঝখানে না থাকতো তবে কি? আমি ঈর্ষান্বিত জ্যোৎস্না, সত্যি ঈর্ষান্বিত। আমায় আর ঈর্ষান্বিত করো না। নিজের শ্রবণ ইন্দ্রিয়কে বিশ্বাস করে উঠতে বেগ পেতে পোহাতে হলো রোজাকে। সুতীব্র বাসনা জাগলো অন্তরে, ওই অপ্রয়োজনীয় মাস্কটি হটিয়ে বাধা দূর করা। উত্তোলন করলো নিজের হাত, কাঁপলো তা উত্তেজনা, কিন্তু মাস্ক স্পর্শের পূর্বে আসমানের হাত পাকড়াও করলো তাকে, মুষ্টিবদ্ধ করে চাপ প্রয়োগ করলো হালকা। উন্মুক্ত করতে দাও ওই শৃঙ্খলকে। রোজার কথার উত্তরে মাথা নাড়ল আসমান। কলঙ্ক দূর থেকে অবলোকন শ্রেয়, নিকটে টানলে শুধুমাত্র আতঙ্ক। কে বলেছে তোমাকে বারংবার কেন কলঙ্কের দোহাই দাও? কারণ আমি জানি এই কলঙ্ক স্পর্শ যতটা মধুর, এর সন্নিকটতা ততটাই রোমহর্ষক। দানবকে হয়তো অনুভব করা যায়, কিন্তু উপভোগ করা যায় না রোজা। দারুণ এক স্পৃহায় কম্পিত হলো রোজা। অনুধাবন করতে পারছে সে আসমানের নিজেকে গুটিয়ে রাখার কারণ। হয়তো সে নিজেও কাছে আসতে চায়, কিন্তু চাঁদের শরীরের ওই কলঙ্কের চিহ্ন তাকে দূরে ঠেলে দিচ্ছে, অন্তরে জন্ম দিয়েছে দ্বিধাদ্বন্দ্ব। হয়তো তার অর্ধাঙ্গিনী ভয় পাবে, কামনা করতে চাইবে না ওই পৈশাচিক রূপ। অমানিসার এই ভ্রান্ত মতবাদ গুড়িয়ে দেওয়া প্রয়োজন অতি সত্বর। তোমার ধারণা ভুল আসমান, ঘোষণা করলো যেন রোজা। অতঃপর সহসাই ঘটল ঘটনাটি। সিট বেল্টের বাঁধন খুলে সে গিয়ার পেরিয়ে পৌঁছালো অপর পাশে। আসমানের দৃষ্টিতে মহা বিস্ময় ফুটিয়ে উরুর উপর বসলো তার অর্ধাঙ্গিনী। অজান্তে ভারসাম্য রক্ষায় কোমর জড়িয়ে গেল আসমানের বাহু জোড়া। দ্রুত গতিতে আশেপাশে তাকালো তার নয়ন। ওয়ান ওয়ে মিরর সমৃদ্ধ গ্লাসের কারণে গাড়ির ভেতরে দৃশ্য পর্যবেক্ষণে প্রায় অসম্ভব। সড়ক পথ এই শীতের দুপুরে প্রায় নির্জন, অদূরে শুধুমাত্র কয়েকটি যানবাহন নজরে পড়েছে। রোজা এক টানে তার মাস্কটি খুলল, ছুঁড়ে ফেললো পেছনের সিটে, যেন আসমান চাইলেও নাগাল না পায়। কি করছো তুমি? অধরে তর্জনী ছুঁয়ে দিল রোজা, তাতে দৃশ্যমানভাবে প্রবাহিত হলো আসমান। কোমর আঁকড়ে ধরা হাতগুলো অতিরিক্ত চাপে চেপে বসলো, স্পষ্ট অনুভব করলো রোজা যুগলো অমানিসার তরে। আসমান তুমি শুধু আমার চাঁদ নাও, সেই চাঁদের কলঙ্ক। কলঙ্কবিহীন যেমন চাঁদ হয় না, তেমনি অমানিসাবিহীন দীপ্তি হয় না। চেয়ে থাকলো আসমান এক দৃষ্টে, অনুভব করলো তার হৃদস্পন্দন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, নিয়ন্ত্রণহীন উদ্গীরণ ঘটছে, আবেগের সন্নিকটতা অসহ্যকর ঠেকছে, বাসনা হচ্ছে সামান্যতম দূরত্ব ঘুচিয়ে ফেলার। রোজার দুহাত চাপলো তার মুখ হবে। আলোর গুরুত্ব কেউ কোনোদিন উপলব্ধি করবে না যদি সে আধার অনুভব না করে। আর একটু ঝুঁকলো তৃপ্তি, তার শিশির ভেজা ঘাসের ন্যায় অধরের মাঝে সম্মোহিত হয়ে গেল অমানিসা। তাই আমি তোমাকে কোনো দিন বদলাতে চাইনি। আমিও হয়তো বদলাতে পারতাম, ছেড়ে দাও। আমিও হয়তো বলতে পারতাম, ছেড়ে দাও, ফিরে আসো আমার, ফিরে আসো আমার তরে, আমার হাত ধরে বাঁচো আমার দুনিয়ায়। কিন্তু বলিনি, কেন জানো? কারণ আমি অবহিত। যে গ্লানি স্রোতে তুমি সিক্ত হয়েছ, তার মোচন অসম্ভব। সেই মোচনের ধৃষ্টতা তুমি দেখিয়েছিলে একবার, কিন্তু ভাগ্য নির্মমভাবে তোমায় তার শাস্তি দিয়েছে। এই গ্লানি অস্তিত্বে চেপেই তোমায় বাঁচতে হবে। প্রতিটা মুহূর্তে অতীতের শক্তিরা তোমায় তাড়া করবে। মোকাবেলা, সংগ্রাম, প্রতিশোধ, টিকে থাকা, এই তোমার জীবন চক্র। আমি সব কিছু জেনেই আবদ্ধ হয়েছি তোমার বন্ধনে। জলজল করে উঠল রোজা নয়নজোড়া অব্যক্ত অনুভূতির ফোঁচায়। তুমি যেমন, আমি তেমনই তোমায় ভালোবেসেছি আসমান। তা হোক তোমার নমনীয়তা, হোক তোমার নিষ্ঠুর ভাগ্য, কিংবা হোক তোমার পৈশাচিকতা, তোমার ভালো মন্দের গুরুত্ব আমার কাছে সমান প্রিয়। কাঁপল হৃদয়, বক্ষে উঠল দুর্বার ঝড়, এক বিধ্বংসী অনুভূতির প্রবাহ উতলে উঠে দুমড়ে মুচড়ে দিল যেন কঠোরতার খোলসকে। ঝুঁকে এলো রোজা, নিকটের আবাহনে তেজস্বী অশ্বের গতিকেও হার মানালো আসমানের শীতলতম হৃদযন্ত্র। আমি ভালোবাসি কলঙ্ককে, ভালোবাসি এই কলঙ্কের অধিপতি চন্দ্রকে। বিড়বিড় করলো রোজা, সন্তর্পণে ছুঁয়ে দিল আপন অধর ঠিক আসমানের ঠোঁটের পাশে, দাগে
উদ্ভাসিত ত্বকে কোমল স্পর্শ তার বয়ে চলল সেই কলঙ্কের দাগ জুড়ে, যেন শোষণ করে নিল তার মাঝে থেকে সবটুকু গ্লানি, পরিপূর্ণ করলো ভালোবাসা আবেশে। চোখ বুজে এলো আসমানের, ভ্রুজোড়া ধারণ করলো তীব্র কুঞ্চন। বাম কপল হতে রোজা ডান কপলে ভিড়তেই তার অ্যাডমোস অ্যাপেল ঢেউ খেলিয়ে উত্তেজনায় প্রবাহ বয়ে গেল নিম্নে। দৃষ্টি মেলালো কোমরে রাখা হাত দুটো, স্থির রাখা সম্ভবপর হলো না। বেহায়া অন্তর আশকারায় তা বয়ে চলল পিছের মাঝে, কখনো বা নিচে। ক্ষণে ক্ষণে ভূকম্পন খেলে গেল শরীরে, অনুভূতির গাঢ়ত্বে একদম কানের নিকট পর্যন্ত দাগে অধর বুলিয়ে রোজা থামলো। দুর্বার হৃদযন্ত্র তার এই দুঃসাহসিক পদক্ষেপে রীতিমতো বিস্ফোরিত হয়েছে যেন। মুখ তুলে তাকালো কিছু গহ্বরের মাঝে বেজায় ধোঁয়াশা, তীব্র আকর্ষণের আকাঙ্ক্ষা। উষ্ঠ অধরে তাকালো রোজা, একই সময়ে তার উষ্ঠেও মোহময় দৃষ্টিপাত ঘটালো আসমানের। উভয় আপন হৃদস্পন্দন শুনতে পাচ্ছে যেন। নীরবে অনুমতির বিনিময় ঘটল। ঝুঁকলো রোজা, সায় জানিয়ে মাথা তুললো আসমানও। দৃষ্টি জোড়া বুঝে এলো রোজার অজানাকে আলিঙ্গনের হাবেশে, কিন্তু ওই অদরের স্পর্শ অনুভব করার পূর্বেই অতর্কিতে তার ঘাড়ে চেপে বসলো আসমানের হাত। এক প্রচণ্ড ঝটকা আসমানের বুকে আশ্রে পড়ল রোজা। হতবিহ্বল হয়ে সামান্য মাথা এলিয়ে তাকালো ভিন্ন দিকে। মাত্র অনুভব করেছে যেন কিছু একটা তার কানের পাশ দিয়ে শীষ বাজিয়ে গিয়েছে। তাকাতে স্পষ্ট হলো ব্যাপারটি। গাড়ির জানলার কাচ ফাটনে পূর্ণ, মধ্যিখানে একটি ফুটো। ঝট করে আবারও বিপরীত দিকে ফিরল। জানালার ঠিক নিচের দিকে দরজার অংশে গেঁথে আছে বুলেট। ক্রিয়ার প্রতিক্রিয়া স্বরূপ রোজা উঠতে গেল, কিন্তু আসমানের জোর প্রয়োগে সম্ভব হলো না। নিজের বক্ষ মাঝে সে আড়াল করে ফেলল রোজাকে। সুরক্ষিত বাহুডোরে চেপে মাথা নুইয়ে শুয়ে পড়ল সিটের উপরেই। সজাগ দৃষ্টি তার জানালার দিকে। সম্পূর্ণ বরফের মতন তাকিয়ে রইল রোজা, সদা প্রস্তুত। আসমানের হাত ক্ষিপ্র গতিতে গাড়ির বক্স থেকে বের করলো জিনিসটি, একটি সুইস নাইফ। রোজার দিকে তাকালো চকিতে। হেড ডাউন, ওকে? সম্মতি জানালো রোজা কিঞ্চিত বিহ্বল দৃষ্টিতে। আসমান ঝুঁকলো, তার কপালে প্রগাঢ় চুম্বন মেখে বিড়বিড় করল, আমি আছি। এতটুকুই। হামাগুড়ি দিয়ে গাড়ির বিপরীত প্রান্তে দরজা খুলে আসমান মাথা নুয়ে বাইরে বেরিয়ে গেল। দরজা আটকে যেন সুরক্ষিত দেয়াল আবদ্ধ করে গেল প্রিয়তমাকে। সিটের উপর এলিয়ে দু হাত মাথা চেপে একদম স্থির হয়ে থাকলো রোজা। অদ্ভুত হলেও সত্য, তার ঠিক ভয় অনুভূত হচ্ছে না। আসমান আছে, তার কিসের ভয়? শুধুমাত্র আসমান নয়, সে নিজেও আছে আসমানের পাশে, মোকাবেলা করবে একসঙ্গে। হামাগুড়ি দিয়ে গাড়ির পেছনে পৌঁছালো আসমান অতি সন্তর্পণে। মাথা সামান্য তুলে সড়কের দুধার পরীক্ষা করতেই বিপরীত প্রান্তের গলির মতন জায়গা জুড়ে একটি অডি A6 মডেলের গাড়ি অবস্থান করতে দেখলো। তবে গাড়িটি নয়, বরং এর দরজার সামনে হেলান দিয়ে দাঁড়ানো মানুষটিকে তাকে বিস্মিতই করলাম, চরম বিস্মিত। পরিধানে একটি ধপধপে সুপসুপ শক, যার দৈর্ঘ্য হাঁটু পর্যন্ত নিচে লেদার পোচ, একটি বেল্ট ঝুলছে কোমরে বেপরোয়াভাবে, দ্বিখোল কেশরাজি, মাঝে ধূসর বনের আবহ। তবে সামান্যতম পরিবর্তন আসেনি লাস্যময় চেহারায়। পূর্বের ন্যায় ঝেউ খেলানো বিস্তৃত অধর জোড়ে চকটকে রীতিমতো অপ্রয়োজনীয় লিপস্টিক, দৃষ্টির মাঝে মাদকীয়। দু হাতে একটি পিস্তল, পুনরায় ম্যাগাজিন ভরতে ব্যস্ত। রাফা কায়সার। কুঞ্চিত হলো আসমানের মুখায়ব। ওই নাম এবং নামের অধিকার নেই উভয় তার নিকট। বিষধর সর্প ব্যতীত ভিন্ন কিছু নয়। তড়িৎ গতিতে উঠল আসমান, মস্তিষ্ক হিসাব করে নিয়েছে ইতিমধ্যে। ম্যাগাজিন ভরতে ভরতে সে 4 লাফে রাফার নিকটে পৌঁছতে 5 সেকেন্ড সময় নিলে প্রস্তুত হওয়ার আগে ধরাশায়ী সম্ভাব্য। দ্বিতীয়তন্ত্রের সময় নেই এখানে। সুইচ নাইফটি দক্ষতার সাথে 2 আঙুলের ছেঁকে অত্যন্ত দ্রুত, রীতিমতো চোখের পলকেই সড়ক টপকে অডির সামনে পৌঁছে। তীব্র অনিচ্ছা সত্ত্বেও রাফার একটি হাত টেনে ধরল আসমান। ভরকে যাওয়া দৃষ্টি তুলে তাকাতে রাফার সম্পূর্ণ স্থির অবয়বে পড়ল বিন্দু মাত্র পরিশ্রম করতে হলো না তার হাত থেকে অস্ত্রটি কেড়ে নিতে। তবুও সাবধানতার বজায় রেখে দরজার সঙ্গে তাকে চেপে ধরে কণ্ঠে ধারালো ছুরি ধরলো, প্রান্ত ঠেকালো আসমান। হুমকি স্বরূপ এক
মুহূর্তের জন্য রাফার দৃষ্টিতে বিহ্বলতা খেলে গেল। পরের মুহূর্তে সে অনুভব ছাপিয়ে প্রকাশ পেল আকর্ষণ। হাউ রোমান্টিক। ঘোর লাগানো কণ্ঠে কেমন ছন্নছাড়া ভাবে রাফার উচ্চারণ সামান্য প্রকম্পন তুলো আসমানের অস্তিত্বে। এই রমণীর অস্তিত্ব তার চিত্তে বিন্দুমাত্র পরিমাণ হলেও চির ধরাতে সৃষ্টি করতে সক্ষম। সামান্য ঝুঁকল সেই নিকটে। গলায় ছুরি ধরে রেখেছি, পুষ্পমাল্য নয়। তাতে যেন দ্বিগুণ মাত্রায় বেসামাল হয়ে রাফা আসমানের হাতখানা চেপে ধরল, টানল অতি সন্নিকটে। আই ফাইন্ড ইট ভেরি রোমান্টিক, ডোন্ট ইউ? একটি ছোট্ট নিঃশ্বাস নির্গত হলো আসমানের বক্ষ হতে। সামান্য মাথা কাত করে ভিন্ন দিকে চেয়ে শুধল। ধূসর বইয়ের দুনিয়া এবং বাস্তবতার মাঝে ফারাক আকাশ পাতালের ম্যাম। বিস্তৃত হাসিতে উদ্ভাসিত হলো রাফার চকটকে অধর। তার অবয়ব হতে কিঞ্চিত উৎকট বাস ভেসে আসছে। মস্তিষ্ক তার অচল প্রায়, নেশার ঘোরে সামান্য নিয়ন্ত্রণহীন। তবুও আপন বৈশিষ্ট্যে সদা প্রজ্বলিত রাফা ঝট করে হাত বাড়িয়ে আসমানের চিবুক চেপেই ধরল। তার মুখ এদিক সেদিক ঘুরিয়ে প্রাণ ভরে অবলোকন করলো সৌন্দর্য কিংবা কলঙ্ক। অসন্তুষ্ট মনোভাবে তার মুখ কুচকে এলো সামান্য। মেবি আই ডিড নট পানিশ ইউ ইনাফ। চাঁদ বদনখানি এখনও যথেষ্ট আকর্ষণীয়, তাই তো আবারও বিয়ে করেছো। মুষ্টিবদ্ধ হলো আসমানের হাত, নিজেকে ছাড়িয়ে নিতে চাইলো। রাফার হাত ক্রমশ চেপে বসলো এতটাই জোরের সঙ্গে যে হিংস্র পশুর ন্যায় ধারালো নখের আঁচড় পড়ল কপলে। তবুও নির্বিকার দৃষ্টিপাত আসমানের, তাতে দপ করে জ্বলে উঠল রাফার মস্তিষ্ক। ওই মেয়ের দুঃসাহস কি করে হয় তোমাকে বিয়ে করার? তুমি শুধুমাত্র আমার সম্পত্তি, আর কারো না, আন্ডারস্ট্যান্ড? আমি একজন জলজান্ত মানুষ, কারো বাবার সম্পত্তি নই। মানুষ নাকি মেশিন? প্রশ্নটি আসমানকে থমকাতে বাধ্য করলো। তাতে রাফা তার কাঁধে হাত চেপে রীতিমতো জড়িয়ে ধরল তাকে। আই মিসড ইউ ভেরি মাচ মাই ডগি। অশ্রুপাত হলো নয়নে। আসমানকে নিজের বুকের গভীরে যেন মিশিয়ে ফেলতে ইচ্ছুক রাফা এমনভাবে আঁকড়ে ধরল তার বলিষ্ঠ অবয়বখানি। আমি নিশ্চিত ওই মেয়ে তোমাকে তোমার টাকা পয়সার লোভে বিয়ে করেছে, না হলে কার সাধ্য এই দানবকে বরণের? শুধুমাত্র আমি রাফা কায়সার তা করার অধিকার রাখে, বুঝেছ? এই বিয়ের খবর শুনে নিজেকে শান্ত রাখতে পারিনি, বিশ্বাস করো। পিস্তলটা নিয়ে সোজা বেরিয়ে পড়েছি। আজ ওই বীজটার একদিন, নয়তো আমার একদিন। রাফার বক্তব্য আসমানের কর্ণপাত হলো না। তার দৃষ্টির সম্মুখে ভাসছে বর্তমানে একটি আধার কক্ষ, যার মাঝে কুটিল হাসি সম্বলিত এক রমণী তার লালসা বাসনা মেটাতে অকথ্য অত্যাচার চালিয়ে চলেছে শরীরের উপর। কাটাকুটির খেলায় শুভ্রতার দেহ রক্তধারায় রেঙেছে, তবুও রমণীর লোভাতুর কামনা পূরণে তাহা যেন যথেষ্ট নয়। ভালোবাসার নামে হিংস্রতা চাই তার। মানব মস্তিষ্কের চরম অবক্ষয় ধূসরতা চাদরে আচ্ছাদিত হৃদয়, যেখানে যত অধিক ভালোবাসা তত অধিক যন্ত্রণা স্বাভাবিকভাবে নেওয়া যায় কি তা? আসমানের মতন পাথর হৃদয়ের অধিকারী অস্তিত্বের চিত্তে কাঁপন ধরালো। অতীতের সকল স্মৃতির উদ্গীরণ তার বক্ষ মাঝে উম্মাতাল ঘূর্ণিপাক ঘটালো। থরথর করে কাঁপতে থাকলো সর্বাঙ্গ। এই রমণীর আলিঙ্গনের মাঝে নিঃশ্বাস রুদ্ধ হয়ে এলো, দৃষ্টিতে ভর করল ধোঁয়াশা। শ্রবণ ক্ষমতা সম্পূর্ণ হ্রাস পেয়েছে যেন। অস্তিত্ব সংকোচে ভুগছে তার অন্তর। সামান্যতম শক্তিও অনুভূত হচ্ছে না এই রমণীকে ছেলে দূরে সরাবে ট্রমা। শব্দটির যথার্থতা বুঝি আজ অনুধাবন হচ্ছে ব্যাপকভাবে। হাত থেকে ছুরিখানারও পতন ঘটল ছনছন ধ্বনিতে। সহসাই ঘটল ঘটনাটি, ঠিক যেন আধারের গর্ভে প্রচলিত শিখার সম্ভাষণ রাত্রির অন্ধকার দূরীভূত করে যেমন দিবাকর আপন আভায় সিক্ত করে ধরত্রীকে, ঠিক যেন তেমন করেই এক ভরসার স্পর্শ ঠেকলো আসমানের পিছে। তার নিগুড় প্রভাবে সে অমানিসাকে মুক্ত করলো অশুভ ছায়ার শৃঙ্খল হতে, টেনে নিল আপন প্রশান্তির আলিঙ্গনে। দূষরতার মূর্ত প্রতীক রাফা কায়সার মুখোমুখি হলো চাঁদের রক্ষক রোজা রহমান চুরইয়ের। নমনীয় গঠনের মাঝে অদ্ভুত এক কঠোরতা। আসমানের সর্বাঙ্গে চেপে বসা তার দুর্বল হাত জোড়াও যেন অমিত শক্তির আধার। সুরক্ষা দেয়ালের মাঝে এসে মুড়িয়ে নিয়েছে হৃদয় রাজকে। কোনো অভাগ্যর স্পর্শ সে ঠেকতে দেবে না আপন অন্তরের মাঝে। অপবিত্রতায় সিক্ত হতে দেবে না তার শুভ্রতাকে। রোজাকে জড়িয়ে তার কাঁধে মাথা গুজল আসমান, খানিক শিশুসুলভ ভঙ্গিতে অর্ধাঙ্গিনী তার পিছে
বুলিয়ে আনলো ভরসার ছোঁয়া। কপল মৃদু চুম্বন এঁকে জানালাম, আতঙ্কিত হয়েও না চাঁদ, তোমার তরে আমি লড়বো। আসমানে কি হয়েছে সে নিজেও বলতে পারবে না, কিন্তু রোজার আলিঙ্গন তার নিকট অত্যন্ত প্রশান্তিময় অনুভূত হচ্ছে। রাফা কায়সার আর এই রমণীর মাঝে তুলনা করাও বোধ হয় পাপ হবে তার জন্য। তার সেই দিকটায় গেলই না তার হৃদয়, শুধু বিলিয়ে দিল নিজেকে প্রশান্তির মাঝে, যেন পিপাসত মরুযাত্রী লাভ করেছে হিমশীতল সুপেয় জল। দৃশ্যটি অন্তর্জালা তৈরি করলো রাফার মাঝে। ক্ষিপ্র হাত এগুলো সে আসমানকে লক্ষ্য করে ছাড়িয়ে নেওয়ার উদ্দেশ্যে, কিন্তু রোজার বাহু তাকে দমন করলো কঠোরভাবে। চেপে ধরলো হাতটি, সামান্য জোরে মুচড়ে দিল খানিক। আউচ! লাফিয়ে উঠে হাত চেপে পেছনে সরে গেল রাফা। বিস্ফোরিত নয়ন মেলে চেয়ে থাকলো আসমানের অর্ধাঙ্গিনীর উদ্দেশ্যে। এই মেয়ের কোমলতার অন্তরালে লুকায়িত দানব সত্তাটি যেন উকি দিয়েছে সামান্য, এখনও সম্পূর্ণ উন্মুক্ত হয়নি, কিন্তু একবার যদি উন্মুক্ত হয় তাকে ঠেকানো অসম্ভব। দিনে দুপুরে সড়ক পথে দাঁড়িয়ে নাট্যমঞ্চ উপস্থাপন মোটেও মানানসই নয়। তার উপর গুলি বর্ষণ, ধরে নিতে বাধ্য হচ্ছে আপনি একজন বদ্ধ উন্মাদ। তেতে উঠল রাফা, তাতে বিন্দুমাত্র পরোয়া ঘটালো না রোজার মাঝে। আসমানকে নিজের পেছনে ঠেলে দিয়ে সামনে এগুলো সে মুখোমুখি হলো অশিবুর রমণীর। খেকিয়ে রাফা বলল, তোমার দুঃসাহস কি করে হয় মেয়ে আমাকে স্পর্শ করার? 2 টাকার দেমাগ ভাঙতে আমার 2 সেকেন্ডও লাগবে না। কেন? মঙ্গল গ্রহের ডাকিনী সর্দারনি আপনি। অভিশাপ দিয়ে নেপচুনে নির্বাসিত করবেন আমায়? এমন গুরুতর পরিস্থিতির মাঝেও রোজার নিষ্পাপ প্রশ্ন রাফাকে ঠিক যতটা বিস্মিত করলো, আসমানকে ততটা বিনোদিত করলো। তার শারীরিক কম্পন সামান্য কমলো, অধরে ফুটলো বিলুপ্ত প্রায় হাসি রেখা। আমার সাথে মজা করো? নগর লাগে? আপনি আমার নাগর লাগেন যে ভর দুপুরে আপনার সাথে ফষ্টি নষ্টি করবো? সোজা কথা বলতে পারো না? প্রশ্নের উত্তর প্রশ্নে দাও কেন? একেবারে উত্তর না করে আপনার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চাচ্ছি না তাই। তুমি জানো একজন কায়সারের সঙ্গে কথা বলছো তুমি? কায়সার সম্বোধনটি রোজার সর্বাঙ্গে যেন তড়িৎ খেলিয়ে দিল। এতক্ষণ সে সম্পূর্ণভাবে এই রমণীর পরিচয় অনুধাবন করেনি, এবার করেছে। নিজের অনুভূতি নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব হয়ে পড়ল। কিছু বুঝে ওঠার আগে রোজার হাত উত্তোলিত হলো, ক্ষিপ্র গতিতে এগুলো রাফার উদ্দেশ্যে। প্রতিক্রিয়ার স্বরূপ বুঝে এলো রাফার দৃষ্টি, তবুও কিছু অনুভব না করে উত্তেজিত হৃদযন্ত্রের বাধা পেরিয়ে মিচমিচ করে তাকালো সে। একদম তার গলার সন্নিকটে থেমেছে রোজার হাত, কাঁপছে তেজে। চটটি না লাগিয়েও শেষমেশ মুঠো পাকিয়ে হাত গুটিয়ে নিল রোজা। ফিরফির করল, সুযোগ মতো আমি আপনাকে ধ্বংস করব, কথা দিচ্ছি। হতবিহ্বল হয়ে চেয়ে থাকলো রাফা। উত্তেজিত মস্তিষ্ক এবং মাদকীয় অস্তিত্ব তার সঠিকভাবে ভাবতে অক্ষম বর্তমানে। রোজার গ্রীবায় উদ্দেশ্য এগুলো তার হাত, বেরিয়ে এলো ধারো নয়নের মাঝে ভর করলো শীতল হিংস্রতা। তবে পাশবিকতা প্রদর্শনের সুযোগ ঘটালো না, মুহূর্তেই ব্যাঘাত ঘটালো অপর একটি গাড়ির হর্ন। ঘুরে চাইতেই গাড়ির দরজা খুলে রীতিমতো ছুটে আসতেই লক্ষ্য করা গেল এক রাশিয়ান পুরুষকে। বেবি তিফ পার্থিকিয়া, তুমি ঠিক আছো? সুযোগ মতন রোজাকে টেনে নিজের কাছে সরিয়ে আনলো আসমান। তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো পরিস্থিতি। রাফার নিকট এসে তাকে আগলে নিল পুরুষটি। হঠাৎ কি হলো তোমার? দিমিত্রি প্লিজ। কত দুশ্চিন্তা হচ্ছিল জানো? রাফাকে দেখে মনে হচ্ছে সে এই পুরুষের উপস্থিতি বিরক্ত হয়েছে অধিক, তবুও সে তাকে জোরপূর্বক আলিঙ্গন করল। তারপর নৃশংস দৃষ্টিপাত ঘটালো আসমান এবং রোজার উদ্দেশ্যে। রাশিয়ান বক্তব্য পাল্টে ইংরেজিতে জানালো, আমার স্ত্রীর যদি সামান্যতম ক্ষতি হয়ে থাকে তাহলে আমি। এক পদক্ষেপে এগোলো আসমান। তার বুটজোড়ার তৃপ্ত অবস্থানে শব্দপাত ঘটল চারিপাশে। দিমিত্রির কণ্ঠস্বর মাঝপথেই থমকাতে বাধ্য হলো। তাকে ঘিরে ফেললো পরাশক্তিধর আবাহন নেতৃত্বে দণ্ডায়মান অমিত অশুভরাজ, যার নিগুড় শোষণীয় কৃষ্ণ গহ্বরে বিলীন হতে বাধ্য যে কেউ। ইংরেজিতে ধ্বনিত হলো বজ্রকণ্ঠ, যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, এই মুহূর্তে এই ললনাকে আমার সামনে থেকে নিয়ে যান। এবারের মতো মাফ করলাম, কিন্তু মনে রাখবেন মিস্টার দিমিত্রি ভলকভ, যদি দ্বিতীয়বার আমার অর্ধাঙ্গিনীর ওপর আঘাত আসে, আমি ভুলে যাব যে রাফা কায়সার একজন নারী এবং পুরুষের নারীদের উপর
অমূলক দৃষ্টিপাত করার অধিকারটুকু পর্যন্ত নেই। আন্ডারস্ট্যান্ড? গেট লস্ট নাও। স্পষ্ট কম্পিত হলো জিমেস্ট্রি, তবে পাল্টা কোনো প্রকার শব্দ উচ্চারণ করলো না। শুধু এক নজর রোজার উদ্দেশ্যে চেয়ে খানিকটা জোর জবরদস্তি করে রাফাকে তুললো গাড়িতে। উল্টো ঘুরে গাড়ি চলে যাওয়ার পূর্বে প্যাসেঞ্জার সিট থেকে মুখ বাড়ল রাফা। হাতে তার একটি কালো সানগ্লাস উঠে এসেছে, সরাসরি তাক করলো সে রোজার উদ্দেশ্যে। ডোন্ট ফরগেট দ্য নেম, রাফা কায়সার। সুকুচকে তাকালো রোজা, গ্লাসটি দিয়ে নয়ন ঠেকে সে দৃষ্টি ফেললো আসমানের পানে। উই উইল ডেফিনেটলি মিট অ্যাগেন, মাই ফেভারিট টয়। কোনো প্রক্ষেপ করলো না আসমান, তাকালো পর্যন্ত না, ঘুরে দাঁড়ালো। গাড়িটি ধীরে ধীরে চলে যেতে আরম্ভ করলো অদূরে। অনুসরণে দুই মিস্ত্রির গাড়িটি। ভেতরে কয়েকজন লোক রয়েছে অতিরিক্ত, হয়তো নিরাপত্তার জন্য। সকলে দৃষ্টির অন্তরালে যেতে রোজা একটা দীর্ঘশ্বাস পেল, চাইলো আসমানের দিকে। তুমি ঠিক আছো? কোনো জবাব এলো না। অমানিসার অবয়ব জুড়ে হিম শীতলতা। অদূরে অজানারা উদ্দেশ্যেই যে আছে সে। রোজা স্পষ্ট খেয়াল করলো প্যান্টের পকেটে ভরে রাখা হাত দুটো তার অতি ক্ষীণভাবে কাঁপছে তখনও। কিসের অনুভূতিতে? আতঙ্ক, ক্রোধ, ঘৃণা, নাকি এর চাইতে সুগভীর কিছু? নিজের নতুন কেনা ফোনখানা তুলে রোজা ভিড় করলাম। চারুলতাকে ডাকছি, ও এসে আমাদের নিয়ে যাবে। তোমার ড্রাইভ করার দরকার নেই।